ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে আমি শুরু করব সরল সুদ। সরল সুদ শুরু করার আগে গুরুত্বপূর্ণ দুই একটি কথা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। 11 তারিখ থেকে যে আমাদের অফার চলছিল, আজকেই কিন্তু ফ্রেন্ডস লাস্ট দিন। ঈদ প্লাস নববর্ষ উপলক্ষে একটা বিশেষ অফার চলছে। তাই এই ম্যাথ জিরো টু হিরো কোর্সে যদি ভর্তি হতে চাও, যেই কোর্স সমস্ত রকম স্টুডেন্টদের জন্য উপযোগী। ওকে, ম্যাথের একটা বিশেষ কোর্স, সম্পূর্ণ ভিন্ন এবং ইউনিক পদ্ধতিতে অঙ্ক করানো হচ্ছে। অফারেও চলছে বস, এবং অফারে আজকে লাস্ট দিন। ওকে, তো কেউ ভর্তি হতে চাইলে লেট করে এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, ডিটেলস প্রসিডিওর এই নম্বরে কন্ট্যাক্ট করলে জানতে পারবে। ওকে, সিম্পল একটা প্রসিডিওর, ফোন করলে জানতে পারবে। ওকে, আসো সরল সুদের আজকে প্রথম ক্লাস। তাহলে প্রথমে আমরা কিছু কনসেপ্ট করি, হ্যাঁ, প্রবলেমও করবো আজকে। হ্যাঁ, প্রথমে একটু কনসেপ্ট ক্লিয়ার করি। হ্যাঁ, নেক্সট সরল সুদ কমপ্লিট করার পরে আমরা চক্রবৃদ্ধি সুদ করবো। ওকে, লাভ ক্ষতি শতকরা দেখবে প্লেলিস্ট করা আছে। লাভ ক্ষতি কমপ্লিট, লাভ ক্ষতিরও প্লেলিস্ট করে দেওয়া আছে। ওকে, তোমরা দুটো ক্লাসে ফলো করার চেষ্টা করো, যেটা চ্যাপ্টার ভিত্তিক চলছে এবং যেটা প্র্যাকটিস টেস্ট চলছে 10টায়। ওকে, যদি পেইড কোর্সে ভর্তি হতে না পারো। ওকে, চলো দেখো একটা জিনিস, মনে করো সাপোজ তুমি ব্যাংকে 5,000 টাকা রাখলে। হ্যাঁ, ব্যাংকে রাখো বা পোস্ট অফিসে রাখো। হ্যাঁ, 5,000 টাকা বলো দেখি 2 বছরের জন্য রাখলে। তাহলে ব্যাংক রাখো, পোস্ট অফিসে রাখো, সমবায় সমিতিতে রাখো, যেখানে রাখো, তোমাকে একটা নির্দিষ্ট কি দিবে বলো দেখি, সুদ দিবে। ওকে, এবার এই যে সুদ দিচ্ছে না, এই সুদ, তাই না, এত টাকা 2 বছরের জন্য রাখলে বা 3 বছর রাখলে বা 1.5 বছর 1 বছর যাই রাখো, তুমি একটা সুদ পাবে। এবার এই যে সুদ দেওয়া হয় না, সুদ দুই ভাবে কাউন্ট হয়। একটাকে বলা হয় সরল সুদ। প্রথমে একটু ডিফারেন্সটা বুঝে নিই। সরল সুদ আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। হ্যাঁ, আজকে চক্রবৃদ্ধি করবো না, কিন্তু আমরা একটু ডিফারেন্সটা বুঝে নিই। হ্যাঁ, নর্মালি ব্যাংক বলো, পোস্ট অফিস বলো, সবগুলাতেই কিন্তু চক্রবৃদ্ধি সুদেই কাউন্ট হয়। ওকে, সরল সুদ নর্মালি মনে করো আমাদের মধ্যে জন, মনে করো তুমি আমার কাছ থেকে 5,000 টাকা নিলে 10%, আরে এগুলো হচ্ছে সরল সুদ কাউন্ট হয় নর্মালি। ওকে, চক্রবৃদ্ধি হচ্ছে ব্যাংক, পোস্ট অফিস, এগুলোতে সবগুলোতে চক্রবৃদ্ধি কাউন্ট হয়। ডিফারেন্সটা কোথায় বলে দেখি। সরল সুদে কি হয় বলে দেখি, এটা দুই ভাবে এক্সপ্লেন করা যায়। আজকে মনে করো একভাবেই, এখানে আসল বা মূলধন সবসময় সেম থাকে, সেম। আর এখানে আসল বা মূলধন পরিবর্তিত হয়। এটার মানে কি, আসল বা মূলধন বলতে কি, এখানে মনে করো তুমি ব্যাংকে 5,000 টাকা রাখলে। হ্যাঁ, সাপোজ তুমি মনে করো 1 বছর পরে 500 টাকা পেলে। প্রথম বছরের শেষে মনে করো সংক্ষেপে লিখলাম, হ্যাঁ, প্রথম বছরের পরে তুমি মনে করো 500 টাকা পেলে। সরল সুদে কি হবে, দ্বিতীয় বছর ওই 5,000 টাকার উপর তুমি কি পাবে বলো দেখি। দ্বিতীয় বছরও মনে করো তুমি কাউকে সরল সুদে টাকা ধার দিলে। মনে করো আমি তোমাকে সরল সুদে টাকা ধার দিলাম 5,000 টাকা, 1 বছরে মনে করো 500 টাকা সুদ হলো। তো দ্বিতীয় বছরও 500 টাকা সুদ হবে। সেম ভাবে তৃতীয় বছরও কত হবে, 500 টাকাই সুদ হবে। তৃতীয় বছরও 500 টাকাই সুদ হবে। হ্যাঁ, তাহলে সরল সুদে এটা আসল। হ্যাঁ, কত টাকা ধার দিলে, 5,000 টাকা ধার দিলাম না, এটা আসল বা মূলধন। তাহলে সরল সুদে প্রত্যেক বছর সুদের পরিমাণ সেম থাকে, কারণ মূলধন চেঞ্জ হয় না, তাহলে সুদও চেঞ্জ হবে। তাহলে চক্রবৃদ্ধিতে কি ঘটে, চক্রবৃদ্ধিতে যদি বস তুমি 5,000 টাকা রাখো, মনে করো সাপোজ প্রথম বছরের শেষে তুমি 500 টাকা সুদ পেলে। হ্যাঁ, মনে করো আমি সুদ পেলাম, আমি তোমাকে 5,000 টাকা ধার দিলাম, তুমি 1 বছরে এখানে 500 টাকা সুদ জমবে। মনে করো ব্যাংকে 5,000 টাকা রাখলাম, প্রথম বছরের শেষে 500 টাকা সুদ জমলো। দ্বিতীয় বছরে কি হবে, এই সুদটা গিয়ে না আসলের সঙ্গে যুক্ত হবে। দ্বিতীয় বছরে কি হবে, প্রথম বছরে দেখো সরল সুদ আর চক্রবৃদ্ধি সেম হবে, দ্বিতীয় বছরে সুদ গিয়ে আসলের সঙ্গে যুক্ত হবে। তার মানে এবার আসল বা মূলধন কত হয়ে গেল বলে দেখি, 5,500 টাকা। সরল সুদে এটা হচ্ছিল না, কিন্তু চক্রবৃদ্ধি সুদে একটা নির্দিষ্ট সময় পর, নর্মালি 1 বছর পর সুদ গিয়ে আসলের সঙ্গে যুক্ত হয়। তাহলে এবার আসল কত হয়ে গেল, 5,500। মনে করো 5,500 টাকার উপর, 5,000 টাকার উপর যদি 500 টাকা সুদ পাও, এবার আসল যেহেতু বাড়লো, আসল বা মূলধন 5,500 টাকা, এবার মনে করো সুদ পেলে 550 টাকা দ্বিতীয় বছর। হ্যাঁ, প্রথম বছরে সুদ পেলে 500 টাকা, দ্বিতীয় বছরে তুমি সুদ পাবে 550 টাকা। আর তৃতীয় বছরে কি হবে বলে দেখি, তৃতীয় বছরে আসল আবার বাড়বে, 5,500, এটা মূলধন না, এই সুদ গিয়ে এটার সঙ্গে আবার যুক্ত হবে। তাহলে সুদ যদি যুক্ত হয়, তার মানে কত হবে বলে দেখি, 6,050 না, তাহলে আসল কত হবে 6,050, এটার উপর মনে করো তুমি সুদ পেলে 605 টাকা। এভাবে চলবে আর কি। চক্রবৃদ্ধি আজকে করবো না, কিন্তু শুধু আমরা একটু ডিফারেন্সটা বুঝলাম। সরল সুদে মূলধন প্রত্যেক বছর সেম থাকে, তাই সুদের পরিমাণও সেম থাকে।
আর চক্রবৃদ্ধিতে কি হয়, এক বছর পর পর গিয়ে সুদ আসলের সঙ্গে যুক্ত হয়, তাই আসলের পরিমাণ বাড়তে থাকে, তাই সুদের পরিমাণও বাড়তে থাকে। দ্বিতীয় বছরে যে সুদ জমবে এটা গিয়ে আবার আসলের সঙ্গে যুক্ত হবে, আসলের পরিমাণ প্রত্যেক বছর বাড়ে। কেন বাড়ে স্যার? কারণ সুদ যুক্ত হয়, তাই সুদের পরিমাণও বাড়তে থাকে। প্রথম বছর সেম হয়, পরের বছর থেকে চক্রবৃদ্ধির সুদ বেশি হয়। ওকে, তো এটা আমরা নেক্সট টাইমে চক্রবৃদ্ধি করব, এদের ডিফারেন্স নিয়ে যত রকমের প্রবলেম হয় আস্তে আস্তে আমরা সব প্রবলেমই সলভ করব। ওকে, চলো, তবে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সরল সুদ। ওকে, সাপোজ ব্যাংকে পোস্ট অফিসে সরল সুদ দেয়, যদিও দেয় না, যদি সরল সুদ দেয় মানে আসল সেম থাকে প্রত্যেক বছর, তখন কি হবে আসল। যেমন এখানে 5,000 টাকা মনে করো ব্যাংকে রাখলাম 2 বছরে, মনে করো সরল সুদে রাখলাম। বারবার বলছি ব্যাংকে পোস্ট অফিসে চক্রবৃদ্ধি হয়, যদি সরল সুদ দেয় তাহলে কি হবে? 2 বছরের জন্য রাখলাম, হ্যাঁ, তাহলে কি হবে? 2 বছরের জন্য রাখলে ব্যাংক একটা নির্দিষ্ট হারে সুদ দিবে। হ্যাঁ, সরল সুদ কল্পনা করো, সরল সুদ। এবার ব্যাংক যে নির্দিষ্ট হারে সুদ দিবে তোমাকে, ইন্টারেস্ট দিবে, কি হারে সুদ দিবে? র্যান্ডম যে কোনো একটা অ্যামাউন্ট তো দিবে না, একটা নির্দিষ্ট হারে সুদ দেয়। এর জন্য দেখবে কি প্রত্যেকটা ব্যাংক পোস্ট অফিসের একটা সুদের হার থাকে, এটা পার্সেন্টে কাউন্ট হয়। তোমরা শোনো না 5% ইন্টারেস্ট, 4% ইন্টারেস্ট, মনে করো ওই ব্যাংকের সুদের হার 5%। 5% মানে প্রত্যেকটা ব্যাংকের একটা সুদের হার ফিক্স থাকে, যদিও এটা সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়। মনে করো একটা ব্যাংকের সুদের হার 5%, তার মানে ওই ব্যাংকে যদি 100 টাকা রাখো, 5% মানে যদি ওই ব্যাংকে 100 টাকা 1 বছর রাখো, তাহলে 5 টাকা সুদ পাবে। তাহলে বুঝা গেল, এটার সুদের হার বলা হয়, সুদের হার। সুদের হার মানে কি, সিম্পল ভাষায় যদি বলি তোমরা নোট ডাউন করে নিতে পারো, সুদের হার মানে হচ্ছে কি বস, 100 টাকার 1 বছরের সুদ। অনেকে বলবে স্যার এগুলো কি বলা হচ্ছে, এগুলো তো জানি। ঠিক আছে, অনেক ভাই বোন জানে না, একটু এক্সপ্লেন করে নিই, পরে অবশ্যই প্রবলেম সলভ করবো। ওকে, একটু ধৈর্য ধরে বস। তাহলে 5% সুদের হার মানে 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা। ওকে, মনে করো একটা ব্যাংকে, মনে করো সাপোজ সেন্ট্রাল ব্যাংকে সুদের হার 6%, তার মানে ওই ব্যাংকে যদি 100 টাকা রাখো, 1 বছর রাখো, তাহলে তুমি 6 টাকা সুদ পাবে, 6 টাকা সুদ পাবে। কোন ব্যাংকের সুদের হার 7%, তার মানে 100 টাকার 1 বছরের সুদ 7 টাকা। ওকে, তাহলে পার্সেন্ট মানে বুঝা গেল, প্রত্যেকটা ব্যাংকের একটা সুদের হার থাকে, মানে সুদ যে কাউন্ট হবে কি হারে, 6%, 4%, 4.5%, এটার মানে কি স্যার, এটার পার্সেন্ট মানে 100 টাকার 1 বছরের সুদ, রাইট? তাহলে মনে করো আমি সাপোজ এই টাকাটা স্টেট ব্যাংকে রাখলাম 5,000 টাকা 2 বছর 5% হারে সরল সুদে রাখলাম, যদিও কাউন্ট হয় না। তাহলে বলো দেখি, তাহলে পার্সেন্ট মানে একটু আগে বললাম, পার্সেন্ট মানে 100 টাকার 1 বছরের সুদ। পার্সেন্ট মানে সিম্পল কথা, পার্সেন্ট মানে কি 1 বছরের সুদ, আর পার্সেন্ট মানে তো 100 আছে। তাহলে পার্সেন্ট মানে কি বস, 1 বছরের সুদ, 1 বছরের। 100 বলার দরকার নেই, পার্সেন্ট মানেই 100 বোঝায়, তাই না? তাহলে 5% সুদের আর 5% মানে 1 বছরে 5% সুদ দিবে। ওকে, খেয়াল করো, তাহলে 5,000 টাকা 2 বছরের জন্য রাখলাম 5%, এর 5% মানে 1 বছরে তুমি 5% সুদ পাবে। টাকা তো 2 বছর রাখছি, তাহলে তোমরা বলবে আচ্ছা 1 বছরে যদি 5% সুদ পাওয়া যায়, তাহলে 2 বছরে কত সুদ পাবো? 5 দুগুণে 10%। 1 বছরে 5%, 2 বছরে 5 দুগুণে 10%। কার 10% বলো দেখি? কত টাকা ব্যাংকে রাখছো, যেটা ব্যাংকে রাখলে না, বা যেটা ব্যাংক থেকে ধার নেওয়া হয়, সেটা আসল বা মূলধন, বা ইংরেজিতে প্রিন্সিপাল বলা হয়, প্রিন্সিপাল। হ্যাঁ, প্রিন্সিপাল, প্রিন্সিপাল, হ্যাঁ, প্রিন্সিপাল। হ্যাঁ, তাহলে 1 বছরে যদি, তাহলে 1 বছরে 5% যদি সুদ হয়, তাহলে 2 বছরে কত পার্সেন্ট সুদ পাবে? 10%। কার 10% বলে দিকে, আসল বা মূলধন? 5,000 টাকা রাখছো, 5,000 এর 10%, তাহলে মূলধন হচ্ছে কত? 5,000, এর মানে ইন্টু 10%। 10% এর ফ্র্যাকশন ভ্যালু কত? 10/100 করে, জানো তোমরা 1/10। হ্যাঁ, 0 0 ক্যান্সেল, 1 1 ক্যান্সেল, তার মানে 500 টাকা সুদ পাবে। ওকে, এইভাবেই কাউন্ট হয়। মনে করো সাপোজ কেউ 4,000 টাকা রাখলো, হ্যাঁ, কয় বছর রাখলো? 4,000 টাকা, মনে করো সাপোজ 3 বছর রাখলো, 3 বছর। হ্যাঁ, কত পার্সেন্ট হারে? মনে করো 6% হারে। তাহলে কত সুদ হবে বলো দেখি ভাই, একটু মাথা কাটাও। এটার ফর্মুলা হয়, আস্তে আস্তে আমরা ফর্মুলায় যাচ্ছি। হ্যাঁ, তো খেয়াল করো, 6% মানে 1 বছরই, তোমরা বলবে আচ্ছা 1 বছরই 6%, তাহলে 3 বছরে কত হবে? 6 গুণন 3, তার মানে 3 6 18%। ঠিক না ভাই? 1 বছরে যদি 6% সুদ দেয়, তাহলে 3 বছরে 3 6 18%। কার 18% বলে দেখি? 4,000
4000 এর 18%, 18% মানে 18/100 মানে ছোট করলে 9/50, 0 0 ক্যান্সেল, 5 দিয়ে ছোট করো কত হয় 80, 9 আর 80 গুণ করো 720 টাকা। বুঝে গেল? 18% মানে 18/100, এইভাবে 9/50 আসে, তাই না? তোমরা জানো পার্সেন্টে আশা করে দেখে নিয়েছো। এইভাবে পার্সেন্ট মানে 1 বছরের সুদ, 1 বছরে 6%, 3 বছরে 318%, তাহলে 4000 এর 18% মানে 720 টাকা। মনে করো কোনো ব্যাংকে তুমি টাকা রাখলে সরল সুদ, এখন চক্রবৃদ্ধি ভাববে না, চক্রবৃদ্ধি নেক্সট টাইমে আমরা করব। মনে করো তুমি সাপোজ মনে করো কোনো ব্যাংকে তুমি টাকা রাখলে, কত টাকা? মনে করো 3000 টাকা রাখলে, কত পার্সেন্ট হারে? 8% হারে। কত বছরের জন্য রাখলে? 5 বছরের জন্য। তাহলে কত সুদ হবে বলো দেখি, ভাবো। 1 বছরে যদি 8% হয় তাহলে তোমরা বলবে আচ্ছা 1 বছরে 8%, তাহলে 5 বছরে কত হবে? গুণ করো, 5 8 40%। কত পার্সেন্ট সুদ পাবে? 40%। কার 40% বলো দেখি? মূলধনের 40%। মূলধন কত? 3000 টাকা রাখছো, 3000 এর 40%, 40% মানে 20% মানে 1/5, 40% এর ফ্র্যাকশন ভ্যালু 2/5। স্যার এগুলো পারি না, পার্সেন্ট তুলে নিচে 100 ভাবে করতে পারো, 40/100। হ্যাঁ চলো তাহলে ক্যান্সেল করো, 5 6 30, 2 2 0 600, তার মানে গুণ করো 6 2 1200 টাকা সুদ পাবে। বুঝা গেল? তাহলে পার্সেন্ট মানে 1 বছরের সুদ, 5 বছরে 5 8 40%, 6 বছরে 6 8 48%, মূলধনের এত পার্সেন্ট, এটা হচ্ছে সুদ, রাইট? এবার এদের মধ্যে একটা সম্পর্ক হয়, এরকম সম্পর্ক খেয়াল করো। হ্যাঁ তাহলে মূলধন হচ্ছে কি বলো দেখি? মূলধন বা প্রিন্সিপাল পি সিম্বল দিয়ে প্রকাশ করা হয়। হ্যাঁ আসো, মনে করো সাপোজ তুমি ব্যাংকে পি টাকা রাখলে, পি টাকা, কত টাকা রাখলে বলো দেখি? পি টাকা রাখলে, পি টাকা। ওকে, সম্পর্কটা দেখো, আমি প্রতিষ্ঠা করে দেখাচ্ছি, পরে একটু মনে রাখবে। সম্পর্ক দিয়ে করা যায়, এমনও করা যায়। পি টাকা রাখলে কত বছরের জন্য? টি বছরের জন্য। আর সুদের হার মনে করো বস R%। তাহলে তুমি ব্যাংকে পি টাকা রাখলে টি বছরের জন্য R%। সম্পর্কটা দেখাচ্ছি, এগুলো কি জানতে হবে স্যার? না, আমি বুঝাই দিচ্ছি, মানে বেস থেকে আসছি। কোথা থেকে আসছে? সুদের হার R%, মানে তাহলে 1 বছরে যদি R% সুদ পাও, তাহলে টি বছরে কত পার্সেন্ট সুদ পাবে? R% ইন্টু 2 মানে টি, ঠিক না? 1 বছরে R%, তাহলে টি বছরে R ইন্টু টি, তার মানে কত পার্সেন্ট বলো দেখি? RT%, তাই না? কার RT% বলো দেখি? পি টাকার RT% হচ্ছে মূলধন হচ্ছে পি, এর ইন্টু RT%, RT/100 বা টি আর যাই বলো, পার্সেন্ট তোলার জন্য নিচে 100, ঠিক না? 1 বছরে R%, টি বছরে TR%। TR% কার? TR% সুদ পাবে। TR% কার সুদ বলো দেখি? TR% বা RT% যাই বলো, এতটুক সুদ পাবে। কার এত পার্সেন্ট? মূলধনের এত পার্সেন্ট। মূলধন পি এর ইন্টু RT% মানে RT/100, তাহলে গুণ করলে কত হয়? PTR/100, এটা সুদ পাবে। বুঝা গেল? এবার আমরা সুদকে যদি আই সিম্বল দিয়ে প্রকাশ করি, আই, ওকে, সুদকে আমরা কি সিম্বল দিয়ে প্রকাশ করি? মনে করো এত টাকার সুদ, আই, আই সিম্বল দিয়ে যদি প্রকাশ করি আই, তাহলে এই আই এর ভ্যালুই কত হবে? PTR/100, তাই না? তাহলে পি টাকার R% হারে টি বছরের সুদ PTR/100, এই সুদটা মনে করো আই সিম্বল দিয়ে যদি প্রকাশ করি সুদ, তাহলে আই সমান সমান PTR/100, এটা হচ্ছে এদের মধ্যে সম্পর্ক। ওকে, আই মানে কি? আই মানে হচ্ছে ইন্টারেস্ট, সরল সুদ। হ্যাঁ, আর পি মানে কি? পি মানে হচ্ছে মূলধন বা আসল। পি মানে মূলধন বা আসল বা প্রিন্সিপাল, তাই না? মূলধন বা আসল। এটার মানে কি? মনে করো ব্যাংকে তুমি যত টাকা রাখবে বা ব্যাংক থেকে যত টাকা ধার নিবে, সেটাই মূলধন বা আসল। টি মানে টাইম, সময়, কিন্তু সময়টা সবসময় বছরে রাখতে হবে। কেন স্যার বছরে রাখবো? কারণ পার্সেন্টটা বছরে কাউন্ট হয় না। তার মানে সুদের হার, কি হারে? সুদ কাউন্ট হচ্ছে। এটা হচ্ছে সম্পর্ক। হ্যাঁ, সুদের হার। বুঝতে পারলে কি বললাম? তাহলে আই মানে সরল সুদ, পি মানে হচ্ছে মূলধন, টি মানে হচ্ছে টাইম, সময়, আর মানে হচ্ছে কি বলো দেখি? সুদের হার। ওকে, খেয়াল করো, এটা বুঝতে পারলে সম্পর্কটা 1 বছরে R%, টি বছরে TR%, পি টাকার TR% মানে PTR/100, এটা সুদ। সুদ যদি আই সিম্বল দিয়ে প্রকাশ করি, তাহলে আই সমান সমান এটা, তাই না? এটাও সুদ, এটাও সুদ। ওকে, তাহলে এই ফর্মুলা দিয়েও করতে পারি বা বেস থেকেও করতে পারি। হ্যাঁ, সম্পর্কটা জেনে নাও, I = PTR/100। হ্যাঁ, আমরা সবকিছু দিয়েই করব, ফর্মুলা দিয়েও করব, ফর্মুলা ছাড়াও করব। অনেকে ফর্মুলায় কমফোর্টেবল, অনেকের ফর্মুলা ভালো লাগে না, দুটোই দেখবো বস। ওকে, আসো এবার প্রবলেম কোথায় বলো দেখি? এবার প্রবলেম হচ্ছে কি, যদি সুদের হার দেওয়া থাকে না, তাহলে ফর্মুলা ছাড়া খুব করতে পারো, কিন্তু সুদের হার অনেক সময় দেওয়া থাকে না। সুদের হার দেওয়া থাকলে তো ইউ সহজেই বার করতে পারো। মনে করো সুদের হার 5%, 2 বছরে 10%, 3 বছরে 15%। এবার কখনো কখনো আমাদের এইভাবে ডিল করতে হবে, সুদের হার দেওয়া থাকবে না। ওকে, মনে করো সাপোজ 600 টাকার
600 টাকার, হ্যাঁ 600 টাকার মনে করে বললো 2 বছরের সুদ, 2 বছরের সুদ, 2 বছরের সুদ মনে করে বললো 48 টাকা। তাইলে এবার আমাকে বার করতে বললো সুদের হার কত, কি হারে সুদ দেওয়া হয়েছে। 600 টাকা 2 বছর রাখলে সরল সুদ পাওয়া যায় 48 টাকা। এবার বললো আমাকে সুদের হার বার করতে। তো দেখো সুদের হার ফর্মুলা দিয়ে তো করতেই পারবে, I = PTR/100। এবার কেউ যদি ভাবে না স্যার আমি ফর্মুলা করব না, এটার দেখো একটু কনসেপ্টটা বুঝে নিই, পরে এটার পরে আমরা প্রবলেমে যাব। হ্যাঁ চলো, তাহলে সুদের হার বার করার সূত্র কি আমি প্রথমে লিখলাম না, সুদের হার মানে 100 টাকার 1 বছরের সুদ। তাহলে 2 বছরের সুদ যদি কত হয় বলো দেখি, 48 টাকা হয়, তাহলে 600 টাকার 1 বছরের সুদ কত হবে? 1 বছরের সুদ কত হবে? 2 বছরের সুদ যদি 48 হয় তাহলে 2 দিয়ে ভাগ করো, 24 × 48, 1 বছরের সুদ কত? 24 টাকা। ওকে, তাহলে 1 বছরের সুদ যদি 24 টাকা হয় তাহলে 1 টাকার 1 বছরের সুদ কত হবে? 24/600, তাই না? কম হবে, কম মানে ভাগ। তাহলে সুদের হার মানে 100 টাকার 1 বছরের সুদ। তাহলে 100 টাকার 1 বছরের সুদ, 1 টাকার সুদ যদি 2/600 হয় তাহলে 100 টাকার সুদ বেশি হবে, তার মানে × 100। ওকে, এভাবে তাহলে ঐকিক করে আসা যায় বা ফর্মুলা দিয়ে আসতে পারো। এবার স্যার এত ঐকিক করে শিখ করতে হবে না। দেখো তাহলে এটা দেখো সুদের হারে আমরা একটা দেখো ফর্মুলার মতো সাজিয়ে নিতে পারি। হ্যাঁ, তাহলে সুদের হার কত হবে বলো দেখি। সুদের হার নিচে কি আছে? আসল বা মূলধন। হ্যাঁ, নিচে বলছে মূলধন বা আসল, আর উপরে এটা কত বছরের সুদ বলো দেখি। আরে সরি, 2 কেন 4, 1 বছরের সুদ। উপরে 1 বছরের সুদ না 24 মানে 1 বছরের সুদ, নিচে আর 600 মানে মূলধন × 100। এটা হচ্ছে সুদের হার। তাহলে সুদের হার বার করতে গেলে কত বছরের সুদ লাগবে বলো দেখি। সুদের হার বার করতে গেলে 1 বছরের সুদ লাগবে। স্যার এত ফর্মুলা দেখো, এই ফর্মুলা খুব সহজেই তুমি করতে পারবে। হ্যাঁ, মনে করো আসো, হ্যাঁ আমি একটা एग्जांपल দিই, তাহলে এটা দিয়ে ক্যালকুলেশন করলেই তো হয়ে যাবে। মনে করো সাপোজ 800 টাকার, হ্যাঁ 800 টাকার, এটা ইউ হয়ে যাবে। এত ফর্মুলা দেখো, ফর্মুলা এটা সহজেই মনে থাকবে। 3 বছরে মনে করো 3 বছরের সুদ পাও, 3 বছর রাখার পর মনে করো 120 টাকা সুদ পেলে। এবার সুদের হার বার করতে বলছে, তাহলে বললো সুদের হার কত। হ্যাঁ, তো ফর্মুলা দিয়ে তো আসতেই পারবে। এবার ফর্মুলা ছাড়া একদম বেস থেকে কিভাবে ডিল করবো স্যার, মানে I = PTR/100 মনে করে ইউজ করবে না, এটা দিয়ে তো করতেই পারো, যে কোনো হয়ে যাবে। তাহলে কি হবে, 3 বছরের সুদ যদি 140 হয়, খেয়াল রাখবে 1 বছরের সুদ বার করবে। তোমরা বলবে আচ্ছা 3 বছরের সুদ 120 টাকা, তাহলে 1 বছরের সুদ 3 × 40 120, 40 টাকা। আর নিচে মূলধন, মূলধন মানে 800 টাকার 1 বছরের সুদ 40 টাকা, শতকরা মানে 100-এর মধ্যে কত। খুব সিম্পল, দেখো এক লাইনে হয়ে যাবে। 800 টাকার 1 বছরের সুদ 40 টাকা, তাহলে মূলধন মানে কি বলে, সুদের হার মানে 100-এর মধ্যে কত, বুঝা গেল। 800 টাকার 1 বছরের সুদ 40 টাকা, তাহলে 100 টাকার 1 বছরের সুদ কত? × 100, বা ফর্মুলার মতো ভাবতে পারো 1 বছরের সুদ বাই মূলধন × 100। তাহলে এই আমরা দেখলাম সরল সুদের বেসগুলা, ভিতগুলা কোথা থেকে আসে, আর এদের মধ্যে সম্পর্কটাও দেখে নিলাম, I = PTR/100। অনেকে এখানে পি বার করার সূত্র কত হবে? 100 × I/TR। তুমি যদি ভাবো এর সবগুলাই জানবে, এনে করতে পারো। হ্যাঁ, I = PTR/100, এখান থেকে বাকিগুলো আসে। তুমি যদি বলো না স্যার আমার বাকিগুলাও দরকার, তাহলে এখান থেকে পি বার করার সূত্র কি হবে, যদি মনে করো মূলধন বার করার সূত্র জানবে, আমি বলবো এত না জানলে 100 × I, 100 আর I এদিকে গুণ হবে, আর TR টা এই পারে আসে, ভাগ হবে TR। যদি বলো টি বার করার সূত্র কি হবে, তাহলে এখান থেকে আসে টি মানে তাহলে কি হবে 100 × I, 100 × I, 100 এর সাথে I গুণ হবে, টি বার করলে PR ভাগ হবে। বুঝে গেল কি বললাম? যখন পি বার করবে তখন TR বার, 100 × I তো সব, টি বার করলে তাহলে টি বাদ যাবে। হ্যাঁ, PTR এর মধ্যে টি বাদ যাবে, আর 4 এটাও এমনি হয়। আর বার করতে গেলে তাহলে সুদের হার বার করতে গেলে 100 × I, তার মানে কত হবে নিচে পিটি। বুঝতে পারছো? উপরে 100 × I, মূল সূত্র তো I = PTR/100। মনে করো যদি পি বার করবে পি, তাহলে দেখো এটা বুদ্ধি করে পি বার করতে গেলে এই ফর্মুলাগুলোকে যদি শর্ট বানানো, উপরে 100 × I, যখন পি বার করবে পি থাকবে না, PTR এর মধ্যে পি বাদ দাও TR। যখন টি বার করবো স্যার, তাহলে কি হবে, উপরে 100 × I সব জায়গাতেই থাকবে, তাহলে PTR এর মধ্যে পি বাদ দাও, মানে সরি টি বাদ দাও, তার মানে PR। ওকে, চলো তাহলে এইভাবে ফর্মুলা দিয়েও ডিল করতে পারো, ফর্মুলা ছাড়াও ডিল করতে পারো। ওকে, আমরা কি করব, আমরা দুটোই জানার চেষ্টা করবো। আসো প্রথম প্রবলেম। হ্যাঁ, খেয়াল করো
6% সরল সুদে 400 টাকার 5 বছরের সুদ কত? তাহলে এটা খুব সিম্পল। 1 বছরে যদি 6% হয় তাহলে বলো দেখি 5 বছরে কত পার্সেন্ট সুদ হবে? 6% ইনটু 5, তাহলে 5 দিয়ে গুণ করো, তার মানে কত হবে? 5 6 30%, তাই কি না? 1 বছরে 6%, 5 বছরে 30%, 30% মানে কার? আসলের। আসল মানে কত টাকা? 400 টাকা। বুঝতে পারছো তো ভাই? 6% হারে 400 টাকার 5 বছরের সুদ, একদম বেসিক প্রবলেম। বেসিক দিয়ে শুরু করছি। 1 বছরে 6%, 5 বছরে 30%, 30% কার? মূলধন হচ্ছে 400 টাকা, এর 30%, 30% মানে 3/10, তাই না ভাই? 0 0 ক্যান্সেল, 1 না লিখলে হয় 3 আর 40 গুণ করো, 3 40 120 টাকা, ঠিক না? তাহলে সুদের হার কত, মানে সুদ কত টাকা? 120 টাকা। স্যার ফর্মুলা দিয়ে I ইকুয়াল টু পিটিআর বাই 100 না? I ইকুয়াল টু কি? পিটিআর বাই 100। হ্যাঁ, ফর্মুলা দিয়ে যদি করো এটাই आंसर। কিন্তু আমি বলবো ফর্মুলা ছাড়াই বেশি ইজি হয়ে যায়। পি মানে মূলধন, মূলধন হচ্ছে 400, টি মানে টাইম, টাইম হচ্ছে কত বছর? 5 বছর। আমি দুটোই দেখে নিচ্ছি, অনেকে আবার I ইকুয়াল টু পিটিআর এর ভক্ত, তো তাহলে আমি দুটোই দেখে দিই। আর মানে হচ্ছে 6%, 6 আর নিচে 100, তাহলে 200 200 ক্যান্সেল, 1 ক্যান্সেল, 4 5 20, 6 20 120। হ্যাঁ, তোমরা ভিডিওগুলো কিন্তু প্লিজ প্রতিদিন দেখবে। হ্যাঁ, পারলে একটু ভাই বোনদের ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করো যারা গভর্নমেন্ট জবের প্রস্তুতি নিচ্ছে। ওকে, তাহলে দেখো দুই ভাবেই দেখালাম। হ্যাঁ, কত হয়? 120 টাকা, রাইট? বলো 2। 10% সরল সুদে 3 বছর পর কোনো টাকার সুদ 150 টাকা হলে আসল কত? এবার সুদ দেওয়া আছে, সুদ। তাহলে খেয়াল করো, 1 বছরে যদি 10% হয়, 10%, তাহলে 3 বছরে কত হবে? 3 10 30%। 1 বছরে যদি 10% হয়, 10%, তাহলে 3 বছরে কত হবে? 3 10 30%। এটা পার্সেন্ট দিয়েও করতে পারো বা ফ্র্যাকশনে নিতে পারো। পার্সেন্ট দিয়ে মনে বেশি ইজি হয়ে যাবে। আর যদি বলো ফ্র্যাকশনে নিবে, ফ্র্যাকশনে নিতে পারো 3/10। এই 30% এর ভ্যালুই কত? 150 টাকা। মনে করো ফ্র্যাকশনে নিয়ে গিয়ে কি ফ্র্যাকশনে করছে, 30% মানে 3/10, তাই না? খেয়াল করো। হ্যাঁ, 1 বছরে 10% হলে 3 বছরে সুদ 30%। ফর্মুলা দিয়েও দেখাবো, হ্যাঁ, চাপ নিও না। 30% মানে 3/10, তার মানে মূলধন যদি হয় 10 ভাগ, তার মানে তুমি সুদ পাবে কত ভাগ? এটা হচ্ছে সুদ, সুদ পাবে 3 ভাগ, তাই না? এই 3 এর ভ্যালু প্রশ্নে কত বলছে? 150 টাকা। 3 এর ভ্যালু যদি 150 হয়, তাহলে 1 এর ভ্যালু 50, তাই না? 3 50 এ 150, 50 গুণ। তাহলে মূলধন হচ্ছে 10 ভাগ, তাহলে 10 এর ভ্যালু কত হবে? এটাও 50 গুণ। তাহলে 10 এর সাথে 50 গুণ করলে 500 টাকা। বলো হ্যাঁ কি না? 30% মানে 10 ভাগের 3 ভাগ সুদ পাবে। 3 ভাগ মানে যদি 100 টাকা, তাহলে 1 এর ভ্যালু 50, তাহলে মূলধন 10 ভাগ, 10 এর ভ্যালু 500 টাকা। তার মানে মূলধন কত টাকা হচ্ছে বলো দেখি ভাই? 500 টাকা। স্যার ফর্মুলা দিয়ে মূলধন পি বার করতে হবে, পি। তাহলে পি বার করতে গেলে উপরে 100 ইনটু আই, আর নিচে কত হয় বলো দেখি? টি আর। পি বাদ যাবে, টি আর। টি বাদ গেলে টি বার করলে পি আর থাকবে। তাহলে 100 ইনটু আই, বলো আই মানে কত? সুদ। সুদ কত বলো দেখি ভাই? সুদ হচ্ছে 150। টি মানে কি বলো দেখি ভাই? টি মানে হচ্ছে সময়। সময় কত বছর? 3 বছর। আর মানে রেট, রেট কত পার্সেন্ট বলে দেখি? 10%। পার্সেন্ট তোলার জন্যই তো উপরে 100। 0 0 ক্যান্সেল, 3 দিয়ে ভাগ করো, 50। তাহলে 50 আর 10 গুণ করলে 500 টাকা। বলো এবার শান্তি? তাহলে আমি দুই ভাবেই দেখালাম। হ্যাঁ, চলো। সুদের হার কত হলে 300 টাকার 7 বছরের সুদ কত হবে? 105 টাকা হবে, রাইট? তাহলে 7 বছরের সুদ যদি 105 টাকা হয়, সুদের হার বার করতে গেলে কত বার করতে হবে? 1 বছরের সুদ। 1 বছরের সুদ কত হবে? 105 কে 7 দিয়ে ভাগ করো, তাই না? 7 বছরের সুদ যদি 105 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ কত? 7 15 105, তার মানে 15 টাকা। কত টাকা? 15 টাকা। তাহলে সুদের হার বার করতে গেলে এটা কার সুদ বলে দেখি? নিচে মূলধন, মূলধন মানে 300, তাই না? নিচে মূলধন 300 টাকার 1 বছরের সুদ 15 টাকা, শতকরা আনার জন্য ইনটু 100, ঠিক না? তোমার যেটা ভালো লাগে সেটাই কালেক্ট করো, গ্রহণ করো। আমি সবভাবে দেখাচ্ছি বস। 300 টাকার 1 বছরের সুদ 15 টাকা, তাই না? 7 বছরের সুদ 105 হলে 1 বছরের সুদ 15 টাকা। তাহলে শতকরা মানে 100 টাকার সুদ কত? 0 0 ক্যান্সেল, 3 5 15। বলো দেখার সঙ্গে সঙ্গেই হবে না? হয়ে যাবে। 7 বছরের সুদ 105 টাকা, 1 বছরের সুদ 15 টাকা। 300 টাকার সুদ যদি 15 টাকা হয়, শতকরা মানে 100 টাকার কত, ঠিক না? চলো এবার যদি বলো না স্যার ফর্মুলা, তাহলে আসো বস, সবকিছুই আছে ভাই। কোনটা লাগে সেটা তুমি গ্রহণ করো। 100 ইন্টু আই বাই পিটি। ওকে স্যার, দুটোই যদি শিখি, ভেরি গুড। ওকে, 100 ইন্টু আই, আই মানে সুদ। তাহলে সুদ কত? সুদ হচ্ছে 105, আর নিচে পি, পি মানে হচ্ছে মূলধন। মূলধন কত বলে দেখি বস? 300 ইন্টু টি, টি ফর টাইম, টাইম হচ্ছে কত বছর বলে দেখি? টাইম হচ্ছে 7 বছর। তাহলে 0 0 ক্যান্সেল, 7 15 105, 3 দিয়ে 15 কে ভাগ করো, 3 5 15, তার মানে সময় সুদের হার কত হচ্ছে বলে দেখি? 5%। এটাও ইজি হয়ে যায়, তাই না? করলেই হলো। হ্যাঁ,
দুটি ভিন্ন ব্যাংকে পৃথক বার্ষিক সুদের হারের জন্য 750 টাকার 2 বছরের সুদের ডিফারেন্স হয় কত টাকা বলে দেখি 90 টাকা। তাহলে সুদের হারের ডিফারেন্স কত? তাহলে মন দিয়ে শুনো, এখানে সুদের পার্থক্য দেওয়া আছে না, এটা ফর্মুলা দিয়েও করতে পারো, দুই ভাবেই করতে পারো। ওই সুদের পার্থক্য কত বলে দেখি 90 টাকা, তাহলে বলছে সুদের হারের পার্থক্য কত। বুঝো নাই স্যার, প্রশ্নটার মানেটাই তো বুঝতে পারলাম না। খেয়াল করো, মনে করো 750 টাকা, তো আগে একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, মনে করো 750 টাকা দুই জায়গায় রাখবে। হ্যাঁ, এক জায়গায় মনে করো সাপোজ, এক জায়গায় হচ্ছে সুদের হার হচ্ছে মনে করো সাপোজ 5%, আরেক জায়গায় হচ্ছে সুদের হার মনে করো সাপোজ 10%। দুইটা ব্যাংক, এক জায়গায় 5%, এক জায়গায় 10%। তাহলে 5% যদি হয় সুদের হার, তাহলে 2 বছরে কত সুদ পাবে বলে দেখি? 2 বছরে 10% সুদ পাবে, তাই না? 750 টাকা যদি এই প্রথম ব্যাংকে রাখো, আগে এক্সাম্পলটা বুঝো, অনেকে বুঝতে পারে না। হ্যাঁ, এক বছরে যদি 5% হয়, তাহলে 2 বছরে কত হবে? 10%। 10% মানে কার 10%? 750 টাকার 10%। 10% মানে 1/10। তাহলে ক্যান্সেল করো, কত হয়? 75 টাকা সুদ পাবে। প্রথম ব্যাংকে রাখলে 750 টাকা, 2 বছর পরে 75 টাকা সুদ পাবে। আর দ্বিতীয় বছরে যদি রাখো, এক বছরে 10%, তাহলে 2 বছরে কত হবে? 20%। কার 20% বলে দেখি? 750 টাকা রাখছো, 750 টাকার 20%। 20% মানে 1/5। তার মানে ক্যান্সেল করলে কত হয়? 150 টাকা। ওকে, তাহলে দেখো, প্রথম ব্যাংকে রাখলে 75 টাকা সুদ পাবে, দ্বিতীয় ব্যাংকে রাখলে 150 টাকা সুদ পাবে। এখানে বেশি পাচ্ছ, কত টাকা বেশি পাচ্ছ বলে দেখি? 75 টাকা। কেন? দুইটা সুদের ডিফারেন্স কত টাকা? 75 টাকা। কারণ দুই জায়গায় সুদের হার সেম না। দুই জায়গার সুদের হারের ডিফারেন্স কত বলে? এই জায়গায় 5%, এই জায়গায় 10%। তাহলে সুদের হারের ডিফারেন্স কত? 5%, ঠিক না? তাহলে সেম মূলধন যদি দুই জায়গায় রাখো, তাহলে সুদের ডিফারেন্স হবে। কেন স্যার হবে? কারণ সুদের হারের যদি ডিফারেন্স হয়, তাহলে বস সুদেরও ডিফারেন্স হবে। রাইট? চলে আসো, এবার এটা আমি কনসেপ্টটা বুঝালাম। এবার এগুলাকে কিভাবে ডিল করবো স্যার, মন দিয়ে শোনো। তাহলে ওই সুদের হার যেভাবে বার করো না, এভাবেই। তাহলে 2 বছরের সুদের পার্থক্য কত? 90 টাকা। তাহলে 1 বছরের সুদের পার্থক্য কত? 90/2। তাহলে 2 দিয়ে 90 কে ভাগ করো, তার মানে কত হবে? 45 টাকা। সুদের হার যেভাবে বার করবে, এটা সুদের পার্থক্য। হ্যাঁ, এটা 2 বছরের সুদের ডিফারেন্স কত? 45 টাকা। তাহলে এই সুদের হারের মতো। হ্যাঁ, মূলধন কত বলে দেখি? মূলধন হচ্ছে 750 টাকা। 750 টাকার উপর 2 বছরের সুদের ডিফারেন্স কত হয়? 45 টাকা। তাহলে 100 টাকা যদি রাখো, তাহলে সুদের হারের ডিফারেন্স কত হবে? তাই না? 750 টাকা রাখলে 1 বছরের সুদের ডিফারেন্স কত হয়? 45 টাকা। 2 বছরে 90 মানে 1 বছরে 45। সুদের হারের ডিফারেন্স মানে 100 টাকার যদি রাখো, তাহলে কত হবে ডিফারেন্স? তাই না? সুদের হার মানে পার্সেন্ট, পার্সেন্ট মানে 100 টাকার সুদের ডিফারেন্স কত হবে? হ্যাঁ, চলো, তাহলে এটার যদি ক্যান্সেল করো, 0 0 ক্যান্সেল। যদি 5 দিয়ে ভাগ করো না, 5 15 75, 5 দুগুণে 10, 15 দিয়ে ভাগ করো, 3 15 45। তার মানে 3 দুগুণে 6%। তাহলে এটা সুদের হার না, কিন্তু সুদের হারের ডিফারেন্স, তাই না? 750 টাকার 2 বছর, 1 বছরের সুদের ডিফারেন্স 45 টাকা। তাহলে 100 টাকার 1 বছরের সুদের ডিফারেন্স কত? 100 টাকার 1 বছরের সুদের ডিফারেন্সটাই সুদের পার্থক্য। সুদের হার যেভাবে বার করো না, এটা সুদের পার্থক্য, তাহলে এটা হবে সুদের হারের ডিফারেন্স। স্যার, ওই সূত্র দিয়ে যদি করি, আর ইকুয়াল টু কত হবে বস? 100 ইন্টু আই। তার নিচে কি হবে? পিটি। স্যার, এটা তো সুদ। মন দিয়ে শুনুন, মানে আর দিয়ে যদি, আই দিয়ে যদি সুদের পার্থক্য বুঝাও না, আর দিয়ে, আরেক জায়গায় যদি সুদের পার্থক্য বসাও, তাহলে ফর্মুলা দিয়ে, আর দিয়ে যদি সুদের পার্থক্য বাইরে হয়, সরি, আই দিয়ে, তাহলে আর দিয়ে কি বাইরে হবে বলে দেখি? সুদের হারের পার্থক্য। হ্যাঁ, বুঝতে পারলে ভাই? তাহলে আই দিয়ে যদি সুদের ডিফারেন্স বোঝায়, তাহলে আর দিয়ে কি বুঝাবে? সুদের হারের ডিফারেন্স। রাইট? তাহলে আসো 100 ইন্টু আই। আই মানে হচ্ছে, আই এর জায়গায় সুদ বসাবো না, সুদের ডিফারেন্স। সুদের ডিফারেন্স কত টাকা? 90 টাকা। পি মানে হচ্ছে আসল, আসল হচ্ছে 750 বা মূলধন, হ্যাঁ, প্রিন্সিপাল। টি মানে টাইম, 2 বছর। ওকে, 0 0 ক্যান্সেল। চলো, 2 দিয়ে যদি ভাগ করো, তার মানে কত হয়? 5 দুগুণে 10, 5 15 75, তাই না? 15 দিয়ে 90 কে ভাগ করো 6। তার মানে সুদের হার, সরি, সুদের হারের ডিফারেন্স কত? 6%। কেন? আই এর জায়গায় যদি সুদের পার্থক্য বসাও, আর এর জায়গায় সুদের হারের ডিফারেন্স। পিটি যথারীতি, পি মানে আসল বা মূলধন, টি মানে টাইম। ওকে, চলো, দুই ভাবেই দেখলাম। আসো, 1600 টাকার 2 বছর 4 মাসের সরল সুদ কত হচ্ছে বলে দেখি? 2 বছর 4 মাসের যদি সরল সুদ 252 টাকা হয়, তাহলে সরল সুদের হার কত? তাহলে 2 বছর 4 মাস, হ্যাঁ, এটা বছরে নিয়ে আসো। 2 বছর প্লাস 4 মাস, 4 মানে কত হয়? বছরে আনার জন্য 4 কে 12 দিয়ে ভাগ, 12 মাসে 1 বছর, তাই না? মাসকে বছরে নিয়ে আসবে, 12 মাসে 1 বছর, 12 দিয়ে ভাগ। তাহলে ক্যান্সেল করো, কত হয়? 1/3।
তাহলে 3 দুগুণে 6 যোগ 1 তার মানে 7/3। এই 7/3 বছরের সুদ কত? 252 টাকা। তাহলে 1 বছরের সুদ কত হবে? কম হবে। কম মানে 7/3 দিয়ে ভাগ করতে হবে, তাই না? 7/3 বছরের সুদ 252 টাকা। তাহলে 1 বছরের সুদ এটাকে 7/3 দিয়ে ভাগ করব। নিচে 3 হয় না? নিচেরও নিচে, এটা কোথায় যাবে? উপরে, তাই না? 7/3 বছরের সুদ এত হলে 1 বছরের সুদ 7/3 দিয়ে ভাগ করো, ক্যান্সেল করো। 3 7 21 4 42 6 7 42 তার মানে 3 36 108 টাকা। এটা 1 বছরের সুদ। আসল কত বলো দেখি? আসল হচ্ছে 1600 টাকা। 1600 টাকার 1 বছরের সুদ কত বলো দেখি? 108 টাকা। তাহলে 100 টাকার 1 বছরের সুদ কত, তাই না? এটাই না ফর্মুলা, 1 বছরের সুদ বাই মূলধন ইনটু 100। 1600 টাকার 1 বছরের সুদ 108 টাকা, সুদের হার মানে 100 এর মধ্যে কত ইনটু 100। হ্যাঁ, চলো 2 0 2 0 ক্যান্সেল। এটা কি কাটা যায়? 4 দিয়ে যদি ক্যান্সেল করো, 4 4 16, আর এখানে করো কত হয়? 4 দুগুণে 8 2 27, হ্যাঁ 4 7 28 তার মানে 27/4। তার মানে ফ্র্যাকশন করলে কত হয়? 4 6 24 থাকবে 3 3 যাবে উপরে, 4 নিচে, 6 সমস্ত 3/4%, রাইট? তার ফর্মুলা দিয়ে আসো। তাহলে আর ইকুয়াল টু ফর্মুলা দিয়েও যদি করো না, সময়টা কিন্তু বছরে আনতেই হবে। 100 ইনটু আই মানে সুদ। সুদ কত? 252, তাই না? তার নিচে পি মানে হচ্ছে মূলধন। মূলধন কত? 1600 ইনটু টি ফর টাইম, সময় কত? 7/3। নিচেরও নিচে, এটা উপরে যাবে। হ্যাঁ, 100 ইনটু আই বাই পিটি। আর সূত্র আর লিখলাম না, একবারে বসলাম। 2 0 2 0 ক্যান্সেল। 7 দিয়ে যদি ভাগ করো, 3 7 21 4 42 6 7 42, 4 দিয়ে ক্যান্সেল করো, 4 4 16 4 9। তাহলে 3 9 27/4। একটু আগে করলাম, 27 কে 4 দিয়ে ভাগ করলে 6 সমস্ত 3/4%। ওকে, তাহলে সব রাস্তাই দেখাচ্ছি কিন্তু। ওকে, তারপর আশা করি ডাউট থাকার কথা না। চলো, সময় এবং বার্ষিক সুদের হার যদি সমান হয়, সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের 1/25 অংশ কি হবে বলে দেখি? সুদ হবে। তাহলে মন দিয়ে শুনো। হ্যাঁ, তাহলে এইটারে মনে করো, খেয়াল করো। হ্যাঁ, প্রথমে ফর্মুলা দিয়ে ডিল করি, পরে কনসেপ্ট দিয়ে আমরা করার চেষ্টা করি। হ্যাঁ, আসো, কি বলছে? সময় আর বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে কি হবে বলে দেখি? আসলে এটা মূল সূত্রটা কি বলে দেখি? I = PTR/100। এটাই না মূল সম্পর্কটা? খেয়াল করো, I = PTR/100, এটা হচ্ছে মূল ফর্মুলাটা। হ্যাঁ, আসো এনে খেয়াল করো, আসলের 1/25 অংশ সুদ হবে। আসলের 25 ভাগের 1 ভাগ সুদ। তার মানে আসল হচ্ছে 25 ভাগ, আর সুদ হবে কত ভাগ? 1 ভাগ। সুদ হবে 1 ভাগ, আর আসল হবে কত ভাগ বলে দেখি? 25 ভাগ। আর এখানে দেখো, দুইটা জিনিসই সমান বলছে। সময় আর সুদের হার সমান, তাহলে দুইটা কিছু একটা সিম্বল দিয়ে প্রকাশ করো। মনে করো সময় x, সুদের হার x। তার এই x এই তো অ্যালার্জি স্যার, কিছু একটা সিম্বল দিয়ে বস প্রকাশ করো। x এ প্রবলেম হলে তার ওইটার শর্ট ফর্মুলাও দেখাবো, একটা শর্টকাট রুলও আছে, বস চাপ নিও না। সময় আর সুদের হার সেম বলছে, কিছু একটা সিম্বল দিয়ে প্রকাশ করো। মনে করো এটাও x, এটাও x, এটাও a, এটাও a, এটাও t, এটাও t, কিছু একটা দিয়ে প্রকাশ করো ভাই। তাহলে সময়ও x, সুদের হারও কত? x ধরলাম, আর নিচে 100। ওকে, 25 দিয়ে 100 কে ক্যান্সেল করো, 4, তাহলে 4 এই পারে এসে গুণ হবে, 4 ওকে 4 সমান সমান x²। ওকে, খেয়াল করো। হ্যাঁ, তাহলে এখানে x এর ভ্যালু কত হবে? স্কয়ার সরালে কত হবে বলে দেখি? √/4। তাহলে 4 এর বর্গমূল কত হবে বলে দেখি? 2 দুগুণে 4। এটার যদি কনসেপ্ট দিয়ে করো না, তাহলে জটিল হয়ে যাবে একটু। হ্যাঁ, জটিল বলতে কি, এটার বুঝতে একটু অসুবিধা হয়ে যেতে পারে। হ্যাঁ, মন দিয়ে শুনো। হ্যাঁ, আচ্ছা চলো, আমি তবু কনসেপ্ট দিয়ে বোঝার চেষ্টা করি, পরে আরেকটার শর্টকাট রুলও আছে। হ্যাঁ, মনে করো সুদের হার যদি x% ধরো, x% মানে 1 বছরের সুদেই x%। তাহলে x বছরের সুদ কত হবে? এটারে x × x, দুইটা সমান না? আমরা সময়ও x আর সুদের হারও x%। সুদের হার x% মানে কনসেপ্ট দিয়ে অ্যানসার কিন্তু 2। হ্যাঁ, 2%। তাহলে সুদের হার যদি x% হয়, x 1 বছরে x%, তাহলে x বছরে কত হবে? সময় x না? তাহলে x বছরে x গুণ করলে x²%। হ্যাঁ, x² কার? আসলের। x²টা কার বলে দেখি? আসলের। আসল কত? আসল হচ্ছে 25 ভাগ, আসল হচ্ছে 25, এর মানে ইনটু x², পার্সেন্ট তুলে নিচে 100। 25 দিয়ে 100 রে ক্যান্সেল করো, 4। এটা সুদ না? আর প্রশ্নের ভাষা অনুযায়ী সুদ কত ভাগ? 1 ভাগ। ঠিক না? এটাও সুদ, এটাও সুদ। তাহলে x² এর ভ্যালুই কত হবে? 4 গিয়ে গুণ হবে, 4 ওকে 4। তাহলে x এর ভ্যালু স্কয়ার সরালে √4, 4 এর বর্গমূল 2। তাহলে I = PTR/100 দিয়ে দেখালাম, কনসেপ্ট দিয়ে দেখালাম। আরেকটা রাস্তা আসে দেখো, এইটাও যদি স্যার সব চাপ হয়ে যাচ্ছে, এই ধরনের যদি বলে না সময় আর সুদের হার সমান, তাহলে এটার একটা শর্ট ফর্মুলাও আছে। সুদের হার বা সময় বার করো √100। মনে না থাকলে আমি তো সব রাস্তায় দেখাচ্ছি, 3টা রাস্তা দেখাচ্ছি ভাই। √100 100ই,
এই ধরনের যদি বলে না সময় আর সুদের হার সমান হলে আসলের এত অংশ সুদ হবে, হ্যাঁ 1/25 1/4 যার বলুক, হ্যাঁ এনের জায়গায় কত অংশ বলছে 1/25 না ইন্টু 1/25, তাহলে বলো ক্যান্সেল করলে 4 25 100, 4 এর বর্গমূল কত হবে 2 2 4, তার মানে কত হবে 2%। ওকে, তিনটা রাস্তা দেখলাম। ওকে, আসো যদি কোনো আসল 20 বছরে সুদে আসলে কত গুণ হয় বলো দেখি, 5 গুণ হয়, তবে সুদের হার কত? মন দিয়ে শোনো, ফর্মুলা দিয়েও দেখাবো, আমি কি করবো বলো দেখি, কনসেপ্ট দিয়েও দেখাই। সুদে আসলে 5 গুণ মানে যদি 1 টাকা ব্যাংকে রাখো না, সেটা সুদে আসলে কত হবে 5 গুণ হবে। হ্যালো, যদি 1 টাকা রাখো 1 টাকা, তাহলে সুদে আসলে কত টাকা হবে 5 টাকা হবে। 5 গুণ যদি 6 গুণ বলে 6 টাকা, তাহলে কত টাকা বাড়লো? 1 টাকা রাখলে সেটা বেড়ে 5 টাকা হয়। কত টাকা বাড়লো? 4 টাকা বাড়লো। এটা কি সুদ? কি না? যদি ভাবো 1 রাখলে না, এগুলো না সবচেয়ে বেশি হয় 100, যদি অসুবিধা হয় 1 তুমি 100 দিয়েও রাখতে পারো। যদি 100 টাকা রাখো তাহলে ক্যালকুলেশনে মনে একটু ইজি হবে, তাই না? 100ই ধরে নি ভাই, হ্যাঁ 100 টাকা রাখলে 500 হবে। 1 রাখলে কাটাকাটি করতে একটু অসুবিধা হয়, ফ্র্যাকশন আসে। যদি 100 টাকা রাখো 500 হবে, 1 দিলেও হবে। তাহলে বাড়লো কত টাকা? 400 টাকা বাড়লো না? যেটা বাড়ে সেটাই তো সুদ। 100 টাকা রাখছো 20 বছর পরে সেটা বেড়ে 500 টাকা হলো, এটা কি ম্যাজিক? না। কেন? 400 টাকা ব্যাংক তোমাকে সুদ দিল। ওকে, তাহলে 400 টাকা কত বছরের সুদ বলে দেখি? 20 বছরের সুদ 400 টাকা, তাহলে 1 বছরের সুদ কত হবে? 20 বছরের সুদ যদি 400 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ কত হবে? 400 কে কি করবে 20 দিয়ে ভাগ করো, তাই না? 20 বছরের সুদ 400 টাকা, তাহলে 1 বছরের সুদ কত হবে? 20 দিয়ে 400 কে ভাগ করলে 20 টাকা। এবার সুদের হার কিভাবে বার করবে? উপরে সুদ নিচে আসল, আসল কত ধরলে? আসল হচ্ছে কত টাকা? 100 টাকা, হ্যাঁ কি না? 100 টাকার 1 বছরের সুদ, আমরা আসল 100 ধরে নিলাম, একও ধরতে পারো। 100 টাকার 1 বছরের সুদ 20 টাকা, সুদের হার মানে 100-র মধ্যে কত? সুদের হার মানে 100-র মধ্যে কত? 100 100 ক্যান্সেল, তার মানে 20%, ঠিক না? কত পার্সেন্ট হবে বলে দেখি? 20%। স্যার ওই ফর্মুলা দিয়ে আসো। তাহলে সুদের হার বার করার ফর্মুলা কি? 100 ইন্টু আই। এটা যদি করো, এই ফর্মুলা কনসেপ্ট না, আই মানে সুদ, সুদ কত? 400, আর নিচে পি, পি মানে মূলধন, মূলধন হচ্ছে কত? 100 ইন্টু টাইম, টাইম হচ্ছে কত বছর? টাইম হচ্ছে 20 বছর, তাই না? 100 ইন্টু আই, নিচে পি, পি মানে মূলধন ইন্টু টাইম 20, হ্যাঁ 100 100 ক্যান্সেল, 20 দিয়ে ক্যান্সেল করো 20, তার মানে সুদের হার 20%। যেভাবেই করো এভাবে, বুঝো নাই? 100 টাকার 1 বছরের সুদ 20 টাকা। ওকে, ও আচ্ছা, এটার তো ফর্মুলা দরকারই নেই, আমরা বোকা আছি। আসল যদি 100 টাকার 1 বছরের সুদ কত টাকা? 20 টাকা, তাহলে 100, আসল তো 100 না, 100 টাকার 1 বছরের সুদ যদি 20 টাকা হয়, এটাই তো পার্সেন্ট, আর ফর্মুলা দেওয়ার কি দরকার? 100 টাকার 1 বছরের সুদ 20 টাকা, তাহলে আর ফর্মুলার কি দরকার? ডাইরেক্ট এটাই তো পার্সেন্ট। 108। আসল আর সুদ আসলের অনুপাত 5 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 4:5 হলে কত হয়? সুদের হার কত? তাহলে আসল যদি 4 ভাগ হয়, এটাতে 400 ধরতে পারো বা এভাবেও করতে পারো, তাহলে সুদ কত টাকা বলো দেখি? 1 টাকা। কেন? 4 টাকা রাখলে সেটা বেড়ে 5 টাকা হয়, কয় টাকা বাড়লো? 1 টাকা, এটাই তো সুদ। বা 400 500 ধরতে পারো। তাহলে সুদ কত টাকা? 1 টাকা। এটা কয় বছরের সুদ? 5 বছরের। তাহলে 5 বছরের সুদ যদি 1 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ কত হবে? ওকে, 5 বছরের সুদ 1 টাকা, তাহলে 1 বছরের সুদ কম হবে, কম মানে 5 দিয়ে ভাগ করো, ঠিক না? 5 বছরের সুদ যদি 1 টাকা হয়, তাহলে খেয়াল করো, হ্যাঁ আমি বলি কি একটা জিনিস, কি সুদের হার বার করতে বলে না, একটু শূন্য নিয়ে নি, এটা 400 আর এটা 500 ধরলাম, 4 5 দিয়ে ফ্র্যাকশন আসবে, ফ্র্যাকশন অ্যাভয়েড করার জন্য। 400 টাকা যদি রাখো, সেটা বেড়ে 500 হবে, কত টাকা বাড়লো? 100 টাকা, এটা হচ্ছে সুদ। তাহলে 5 বছরের সুদ যদি 100 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ কত? 100 কে 5 দিয়ে ভাগ করো, তাহলে 5 দিয়ে 100 কে ভাগ করলে তোমরা বলবে 1 বছরের সুদ 20 টাকা, তাই না? খেয়াল করো ভাইয়া, 400 টাকা রাখলে বেড়ে 500 টাকা হয়, কত টাকা? সুদ 100 টাকা। 5 বছরের সুদ যদি 100 টাকা হয়, 1 বছরের সুদ 20 টাকা। ওকে, তাহলে এই 20 টাকা কার সুদ বলো দেখি? 400 টাকার 1 বছরের সুদ 20 টাকা, সুদের হার মানে 100-র মধ্যে কত হবে সুদ? হ্যাঁ, ইন্টু 100, তাই না? 1 বছরের সুদ বাই মূলধন ইন্টু 100, বা এইভাবে ভাবতে পারো। 400 টাকার সুদ 20 টাকা, 100 টাকার কত? 0 0 ক্যান্সেল, 4 দিয়ে ভাগ করো 5, তার মানে সুদের হার 5%, ঠিক না? সুদের হার কত পার্সেন্ট? 5%। আর আর দিয়ে যদি করো, আর সমান সমান ওই আই ইকুয়াল টু পিটিআর বাই 100, উপরে 100 ইন্টু আই, আই আর লিখলাম না, সুদ কত? সুদ হচ্ছে 100, নিচে পি, পি মানে মূলধন, মূলধন হচ্ছে কত? 400 ইন্টু টি, টি ফর টাইম, টাইম কত বছর? 5 বছর। এই সূত্র দিয়ে করলে 4 5 দিয়ে করতে পারো, হ্যাঁ। তাহলে 2 0 2 0 ক্যান্সেল, 4 দিয়ে ভাগ করো, কত হয়? 25, 5 দিয়ে ক্যান্সেল করলে 5, তার মানে সুদের হার 5%, রাইট? তাহলে আমি দুই ভাবেই দেখাচ্ছি কিন্তু, হ্যাঁ আসো। কোন টাকার নির্দিষ্ট সরল সুদের হারে 5 বছরের সুদ আসলের 5 ভাগের 2 ভাগ, তার মানে
সুদ হচ্ছে কত ভাগ বলো দেখি, সুদ হচ্ছে 2 ভাগ, তো সুদের হার বার করতে বলছে তো 2টা শূন্য, সুদের হার মানে 100-র মধ্যে তো একটু 2টা শূন্য নিয়ে নাও তাহলে সুবিধা হবে। আর আসল বা মূলধন কত বলছে, আসল বলছে 5 ভাগ, তার মানে ধরে নিলাম 500 টাকা। ওকে, ফর্মুলা দিয়ে যদি করো আর ইকুয়াল টু, তাহলে 2-5 দিয়ে করে দিতে পারো। হ্যাঁ, সুদ 2 ভাগ 200 দিলাম, আসল 5 ভাগ 500, 1 ভাগ 100 করে। ওকে, তাহলে 5 বছরের সুদ যদি 200 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ কত হবে, 200 কে 5 দিয়ে ভাগ করো। সুদের হার বার করতে গেলে 1 বছরের সুদ লাগে না, 1 বছরের সুদ কত টাকা, 40 টাকা, আর নিচে মূলধন, মূলধন হচ্ছে কত 200, শতকরা আনার জন্য ইনটু 100, ঠিক না? 200 টাকার 1 বছরের সুদ 40 টাকা, শতকরা মানে 100 টাকার সুদ কত, হ্যাঁ 200 ক্যান্সেল, 2 দিয়ে ভাগ করো 40 কে 20, তার মানে সুদের হার কত পার্সেন্ট, 20%, ঠিক না? তাহলে সুদের হার কত পার্সেন্ট হবে বলে দিকে, আরে ভুল করলাম মনে হয়, সরি, বিশাল বড় মিস্টেক করলাম, সরি। সুদ কত 40 টাকা, আর নিচে মূলধন, মূলধন সরি 200 না, এটা তো সুদ, 500 টাকার 1 বছরের সুদ 40 টাকা, তাহলে সুদের হার মানে 100 টাকার 1 বছরের সুদ কত, তাই না? আমি 200 দিয়ে দিয়েছিলাম, 200 তো সুদ, 500 টাকার 1 বছরের সুদ 40 টাকা, তাহলে শতকরা আনার জন্য ইনটু 100, তার মানে কত পার্সেন্ট, 8%, রাইট? চলো এবার যদি বলো ফর্মুলা দিয়ে করতে পারো, আর ইকুয়াল টু 100 ইনটু আই, ফর্মুলা দিয়ে করলে না 400-500 ধরার দরকার নেই, এটা দিয়েও করতে পারো। আর ওকে, সুদ হচ্ছে কত, এটা দিয়েও করতে পারো, 2 ভাগ 2, আর নিচে পি মানে আসল 5 ভাগ, টাইম হচ্ছে কয় বছর, 5 বছর। কনসেপ্ট দিয়ে করলে 2টা শূন্য নিয়ে নিও, সুদ 200, আর ফর্মুলা দিয়ে করলে শূন্যর দরকার নেই, এমনি করে দাও। হ্যাঁ, তাহলে 5-5 কত হয় 25, 25 দিয়ে 100 কে কাটো একবারে 4, 4 দুগুণে 8%, বুঝা গেল? 5-5 25 হয় না, 5-5 কত হয় বলে দেখি 25, হ্যাঁ তাহলে 25 দিয়ে এসে কাটলে কত হয় 8%, রাইট? আসো 10, আজকে এই 10 অবধি করবো। হ্যাঁ, কিছু টাকা 3 বছরে 8 গুণ হয়, তবে সেই টাকা কত বছরে 64 গুণ হবে, মন দিয়ে শুনো। কিছু টাকা 3 বছরে কত গুণ হয় বলো দেখি, 8 গুণ হয়, তবে সেই টাকা, এখানে সরল সুদে আছে, কিছু বলে নেই মানে সরল সুদে লিখে দিলে বেশি বেটার হইতো, তাই না? সরল সুদে, আচ্ছা নাই মানে সরল সুদেই বলবো। 3 বছরে 8 গুণ হয়, মন দিয়ে শুনো। হ্যাঁ, এরকম 2টা গুণ যদি থাকে না, তাহলে খেয়াল করো, তাহলে এত ওই সূত্র টুত্রে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, খুব সিম্পল, মনে করে মন দিয়ে শুনো। হ্যাঁ, 1 টাকা যদি ব্যাংকে রাখো বা 100 টাকা, সেটা 3 বছর পরে সাথে কত গুণ হবে বলে দেখি, 3 বছর পরে সেটা বেড়ে 8 গুণ হবে, 8 গুণ, তার মানে কত টাকা সুদ পাচ্ছ বলে দেখি, 60 টাকা। এই 60 টাকা কি পাচ্ছ বলে দেখি, সুদ। তাহলে মন দিয়ে শুনবে, এই সরল সুদের ক্ষেত্রে না, সময় আর সরল সুদ, সময় ও সরল সুদ, আসল না কিন্তু, সুদ আসল না কিন্তু, সময় আর সরল সুদ সমানুপাতিক হয়। এটার মানে কি স্যার, আসল সময় আর সরল সুদ আসল না কিন্তু, আর চক্রবৃদ্ধিতে সুদ আসলটা হয়। হ্যাঁ, সময় আর সরল সুদ কি হয় বলো দেখি, মন দিয়ে শুনো, সময় আর সরল সুদ কি হয়, সমানুপাতিক হয়। সরল সুদের ক্ষেত্রে সময় আর সরল সুদ সমানুপাতিক হয়, মানে খেয়াল করো, যদি মূলধন আর সুদের মানে সময় যত বাড়বে, তাহলে সরল সুদও তত বাড়বে। ওই ফর্মুলা থেকে আসতে পারো। হ্যাঁ, আই ইকুয়াল টু পিটিআর বাই 100 না, যদি এগুলো না বুঝতে পারো অসুবিধা নেই। পি আর আর যদি ফিক্স থাকে, পি আর আর মানে আসল আর ফিক্সড, মানে বাড়লো না, আসল মূলধন আর সুদের আর ফিক্সড, আর 100 তো ধ্রুবকই, তাহলে তুমি বলতে পারো আই সমানুপাতিক টি, আই আর টি সমানুপাতিক হবে যদি মূলধন আর সুদের আর ফিক্সড থাকে। তার মানে যদি সময় বাড়ে, তাহলে সরল সুদের পরিমাণও বাড়বে, আসল না কিন্তু। খেয়াল করো এখানে এনে কি বলছে দেখো, যদি মূলধন আর সুদের আর ফিক্সড থাকে, তাহলে সুদ আর সময় এই দুইটা কি থাকবে বলে দেখি, সুদ আর সময় সরল সম্পর্ক বা সমানুপাতিক, সময় যত বাড়বে সরল সুদও তত বাড়বে। ওকে, তাহলে কার কার সঙ্গে, সময় আর সরল সুদ, আর চক্রবৃদ্ধিতে হয় সুদ আসলের সম্পর্ক। ওকে, সময় যত বাড়বে সরল সুদও তত বাড়বে, সময় যদি কম রাখো সুদও কম পাবে, এমনিও বোঝা যায়। তুমি ব্যাংকে টাকা রাখবে, যত সময় বাড়বে তত সুদ বেশি পাবে, সময় কম রাখলে সুদও কম পাবে। ওকে, তাহলে খেয়াল রাখো সময় আর সরল সুদের সম্পর্ক। হ্যাঁ, এর জন্য খেয়াল করো, এরকম 2টা গুণ থাকলে তাহলে এত ফর্মুলায় যাওয়ার দরকার নেই। হ্যাঁ, যদি 1 টাকা রাখো, সেটা বেড়ে 8 গুণ হবে, মানে কত টাকা সুদ বলে দেখি, 60 টাকা সুদ, রাইট? তাহলে এই 60 টাকা সুদ পাওয়া যায় কত বছরে বলে দেখি, এই 60 টাকা সুদ পাওয়া যায় কত বছরে ভাই, 3 বছরে। সিম্পল।
তবে বলছে সেই টাকা কত বছরে 64 গুণ হবে। 64 গুণ মানে যদি 1 টাকা রাখো, এটা একটু রাফে করে দেখো, সেটা বেড়ে 64 গুণ মানে 64 টাকা হবে। তাহলে কত টাকা সুদ পাচ্ছ? 63 টাকা, তাই না? 8 গুণ মানে 1 টাকা রাখলে 8 টাকা হবে, 60 টাকা সুদ পাওয়া যায় 3 বছরে, বা 100 ধরতে পারো। আর 64 গুণ মানে মূলধন সেম, যদি 1 টাকা রাখো সেটা বেড়ে 64 গুণ হবে, তার মানে বাড়লো কত টাকা? 63 টাকা। তাহলে 63 টাকা কত বছরে সুদ পাওয়া যাবে? তাহলে এদিকে দেখো ডাইরেক্ট গুণ করলে আসেনি, এদিকে 9 গুণ না, এত ঐকিক তৈরি শিখের দরকার নাই। যেহেতু সুদের পরিমাণ 9 গুণ হলো, তাহলে সময়ও কয় গুণ হবে? 9 গুণ। তাহলে 63 টাকা যদি সুদ পাইতে চাও, তাহলে তোমাকে কত বছর ওয়েট করতে হবে? 27 বছর ওয়েট করতে হবে। বুঝে গেল? 60 টাকা সুদ পাওয়া যায় 3 বছরে, তাহলে যদি 63 টাকা তোমার সুদের দরকার হয়, তাহলে তোমাকে কত বছর ওয়েট করতে হবে? 27 বছর ওয়েট করতে হবে। এরকম দুইটা গুণ থাকলে ডাইরেক্ট। ওকে, এত লেখালেখি করার দরকার নেই। হ্যাঁ, এখানে তো এত লেখালেখি করলাম। হ্যাঁ, তাহলে এখানে বোঝা গেল তো সুদ আর সময়ের সরল সম্পর্ক। যত গুণ বলবে, 8 গুণ বলবে না, তার মানে 60 টাকার সুদ কয় বছরে? 3 বছরে। এবার 64 গুণ বলছে, 63 টাকার সুদ কত বছরে হবে? খুব ইম্পর্টেন্ট টাইপ, কিন্তু এগুলো আসে কিন্তু রিসেন্ট পরীক্ষায়, মানে প্রিভিয়াস ইয়ার করে দেখো, এগুলো কিন্তু আসছে পরীক্ষায়, এত সহজ অঙ্কই। হ্যাঁ, 27। তার আমি ফর্মুলা দিয়ে আসবো। যদি ফর্মুলা দিয়ে আসতে চাও, তাহলে প্রথমে তোমার একটু ঝামেলা হবে, সুদের হার বার করতে হবে। 1 টাকা রাখলে কত হবে? 8 টাকা হবে। আমি ফর্মুলা দিয়ে দেখাচ্ছি, অ্যান্সার কিন্তু 27। হ্যাঁ, এরকম দুইটা গুণ থাকলে এত বছরে এত গুণ হয়, কত বছরে এত গুণ হবে, ডাইরেক্ট। আর যদি বলো না স্যার আমি ফর্মুলা দিয়েই করবো, আসো ভাই। 1 টাকা রাখলে 8 টাকা হবে, কত টাকা সুদ? 60 টাকা। তাহলে সুদের হারটা বার করে নিতে হবে ভাই। সুদের হার কিভাবে বার করবে? 100 ইন্টু আই। আই হচ্ছে কত? 7। আর পি, পি মানে মূলধন 1, আর সময় কত বছর? সময় হচ্ছে 3 বছর। তার মানে কত হয় দেখো, ফ্র্যাকশন ট্রেকশন আছে, উপরে 700 আর নিচে 3, ঠিক করলাম না ভাই? 100 ইন্টু আই, আই মানে সুদ, আর নিচে মূলধন, পি হচ্ছে 1, আর সময় হচ্ছে 3 বছর। হ্যাঁ, এবার বলছে কত বছরে 64 গুণ হবে। ওকে, এবার সময় বার করতে হবে টি। 64 গুণ হওয়া মানে 1 টাকা রাখলে সেটা 64 গুণ হবে, সুদের হার সেম। হ্যাঁ, তাহলে 63 টাকা সুদ দরকার। সময় বার করবে, তাহলে সময় মানে কি হবে? সূত্র কি? 100 ইন্টু আই। আই মানে এবার কত সুদ দরকার? 63 টাকা। আর নিচে পি, পি মানে মূলধন তো 1, ইন্টু টি, টি মানে সরি পি আর, টি বার করবো না, 100 ইন্টু আই, নিচে পি আর, পি মানে 1, আর 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 কত? এই যে আর বার করলাম, 700 বাই 3 না, নিচেরও নিচে, এটা উপরে যাবে। 2 শূন্য 2 শূন্য ক্যান্সেল, 7 দিয়ে 63 কে ভাগ করো 9, 3 9 27। তাহলে এটাই ঝামেলা হবে, প্রথমে এখান থেকে আর বার করতে হবে, আরটা এখানে বসাইতে হবে। এরকম দুইটা গুণ থাকলে ডাইরেক্ট এপ্রোচ। ওকে, 60 টাকা সুদ পাওয়া যায় 3 বছরে, তাহলে কত গুণ? 64 গুণ মানে 63 টাকা সুদ পাওয়া যাবে 27 বছরে। ওকে, তাহলে ফ্রেন্ডস আজকে এই 10টা প্রবলেম দিয়ে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাঁ ঠিক আছে, একটু ভুলবে না কিন্তু, একটু পরে 10টাতে কিন্তু আবার কি হবে বলে দেখি, প্র্যাকটিস শুরু হচ্ছে। ওকে, চলো বাই।